নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা ভাববাচ্য। এর আগের দিন আমরা বাচ্চের দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তার মধ্যে একটা ছিল বাচ্য এবং কর্তৃবাচ্য নিয়ে, আর আগের দিনে ছিল কর্মবাচ্য নিয়ে। তো যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু আগে অবশ্যই ওই দুটো ভিডিও দেখবে এবং তারপরে আজকের ভিডিওটা দেখো। তো আজকে আমরা ভাববাচ্য নিয়ে আলোচনা করব। ভাববাচ্য কাকে বলে, ভাববাচ্যের কি কি বৈশিষ্ট্য আছে এবং এর সাথে সাথে ভাববাচ্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। বন্ধুরা, ভাববাচ্যে ভাব কথাটা আছে, তাহলে এটা বুঝতে পারছো যে একটা ভাবের প্রাধান্য বোঝানো হবে। কোন ভাবের? না, ক্রিয়া ভাবের। তাহলে যে বাচ্চে ক্রিয়া ভাবের প্রাধান্য বোঝাতে ক্রিয়াটার রূপ পরিবর্তিত হয় সেটাকেই বলা হয় ভাববাচ্য। কি বললাম? ক্রিয়া ভাবটার প্রাধান্য বোঝাবে, অর্থাৎ ক্রিয়ার ভাবটাই এই বাচ্চে প্রধান হয়ে উঠবে। যেমন যদি একটা উদাহরণ দিই, যেমন ধরো যদি বলি আপনার কোথায় যাওয়া হচ্ছে, আপনার কোথায় যাওয়া হচ্ছে। এখানে দেখো যে বাক্যটির মধ্যে যেন কর্তা বা কর্ম কোনোটাই প্রাধান্য নেই। প্রাধান্য কে পাচ্ছে? অর্থাৎ আমরা গুরুত্ব দিয়ে যেটার উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে যেন এই যাওয়া ক্রিয়া। এই যাওয়া ক্রিয়াটি যেন হচ্ছে ক্রিয়ার কর্তা রূপে বসে গেছে। যে মানে কর্তৃবাচ্যে দেখো কর্তা প্রাধান্য পাচ্ছে, কর্ম পাচ্ছে, কর্ম প্রাধান্য পাচ্ছে, কিন্তু এখানে যেন ক্রিয়াপদটাই হচ্ছে ক্রিয়ার কর্তা রূপে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অরিজিনালি কর্তা হচ্ছে আপনি, বা আপনি পদটা হচ্ছে কর্তা, কিন্তু সেখানে সম্বন্ধ পদ বিভক্তি, সম্বন্ধ পদের র বা এর বিভক্তি যুক্ত হয়ে এটা আপনারে পরিণত হয়েছে। তাহলে বুঝতে পারছো যে যে বাচ্চে ক্রিয়া ভাবটার আমরা প্রাধান্য বোঝাই সেটাই হচ্ছে ভাববাচ্য। এখানে বুঝতেই পারছো আপনার কোথায় যা হচ্ছে মানে এটাকে আপনি, বা মানে যদি কর্ম থাকতো কর্মের আমরা প্রাধান্য দিচ্ছি না, এটা যাওয়ার উপর গুরুত্বটা নির্ভর করছে। অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন এটাই আমরা যেন জিজ্ঞেস করছি, যার জিজ্ঞাসা করার জন্য যাওয়া হচ্ছে কথাটা ব্যবহার করছে, ঠিক আছে? কিন্তু মূল কর্তা হচ্ছে আপনি, আপনির সাথে র বা এর বিভক্তি যুক্ত হয়ে সেটা আপনারে পরিণত হয়েছে। এটুকু গেল ভাববাচ্য। এবার চলো ভাববাচ্যের বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেগুলো জেনে নিই। দেখো বন্ধুরা, ভাববাচ্যের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলবো। সেটা হচ্ছে ভাববাচ্যের কর্তৃপদে সম্বন্ধ পদের বিভক্তি, যেমন র, এর, দের ইত্যাদি ব্যবহৃত হয় এবং এর সাথে সাথে অনেক সময় কর্মকারকেরও বিভক্তি যুক্ত হয়, যেমন কে, রে, এগুলো বিভক্তি যুক্ত হয়। যেমন প্রথমে যে উদাহরণটা দিলাম যে আপনার কখন আসা হলো, এখানে বুঝতেই পারছো র বিভক্তি যুক্ত হচ্ছে আপনার সঙ্গে। তো এই ধরনের অনেক উদাহরণ সম্বন্ধ পদের বিভক্তি বেশিরভাগ যুক্ত হয়ে থাকে। 1 নম্বর। 2 নম্বর কি বৈশিষ্ট্য? না, ভাববাচ্যে অনেক সময় কর্তৃপদটা উচ্চ অবস্থায় থাকে। যেমন যদি বলি যে এবার যাওয়া যাক, এবার যাওয়া যাক, এখানে এই উদাহরণটা দেখতে পাচ্ছ যে এখানে কর্তৃপদটা অর্থাৎ কর্তা, যে মূল যে কর্তা সে কিন্তু উচ্চ আছে। এবার যা যাক মানে কি বলতে চাই, এবং এটা মনে রাখবে যে সবসময় উত্তম পুরুষের কর্তা। এবার যা যাক মানে যে বলছে সে উত্তম পুরুষ। সে, আমি যদি বলি এবার যা যাক তার মানে আমি উত্তম পুরুষ, আমাদের যা যাক বা আমরা যাবো এটাই বলার জন্য। তো বোঝা যাচ্ছে যে কর্তৃপদটা অনেক সময় উচ্চ অবস্থায় থাকে এবং সেটা হয় অনেক সময় সেটা উত্তম পুরুষের হয়ে থাকে। 2 নম্বর। 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভাববাচ্যে সবসময় অকর্তৃক ক্রিয়ার মানে ভাববাচ্যটা সবসময় অকর্মক ক্রিয়ার হয়। অকর্তৃক বলছি, অকর্মক ক্রিয়ার ভাববাচ্যই বেশিরভাগ সময় হয়। কিন্তু অকর্মক ক্রিয়ার ভাববাচ্য হয় মানে এটা কিন্তু একদমই নয় যে সকর্মক ক্রিয়ার ভাববাচ্য হয় না। সকর্মক ক্রিয়ার ভাববাচ্য হয়, কিন্তু সেক্ষেত্রে সকর্মক ক্রিয়ার যে কর্মপদটা সেটা কিন্তু ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে যায়। কি বললাম? সকর্মক ক্রিয়ার যদি ভাববাচ্য হয় তাহলে সকর্মক ক্রিয়ার যে কর্মটা থাকবে সেই কর্মটা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে যাবে। উদাহরণটা যদি বলি যে রামের গান গাওয়া হলো, এখানে দেখো কর্ম কোনটা? না, গান।
যদি এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করি রামের গান গাওয়া হলো মানে রাম গান গাইলো, তাহলে রামটা হচ্ছে কর্তা আর গানটা হচ্ছে কর্ম। তাহলে গানটা কর্ম, এটা হচ্ছে সকর্মক ক্রিয়া, যেহেতু কর্ম আছে। তাহলে গানটা দেখো কর্ম হওয়া সত্ত্বেও এটা কিরকম ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। গান গাওয়া এইটা পুরোটা মিলে একটা যেন গুচ্ছ তৈরি করেছে। অর্থাৎ সকর্মক ক্রিয়ার যদি ভাববাচ্য হয় তাহলে তার কর্মটা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে, এবং অনেক ক্ষেত্রে হাইফেন দেয়া থাকে, অনেক ক্ষেত্রে দেয়া থাকে না, সেগুলো কিন্তু নির্ণয় করার উপায় আমি চেষ্টা করব পরে বুঝিয়ে দিতে। এটুকু বুঝতে হবে যে অকর্মক ক্রিয়ার ভাববাচ্য হয়, যদি সকর্মক ক্রিয়ার ভাববাচ্য হয় তাহলে কর্মটা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে যায়। বোঝা গেল? এরপর 5 নম্বর বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মবাচ্যের ক্রিয়াটা সব সময় প্রথম পুরুষের ক্রিয়া হয়। এটা মনে রাখবে, এটা একদম খুব অতি পরিচিত বৈশিষ্ট্য। ভাববাচ্যের ক্রিয়াটা সবসময় প্রথম পুরুষের ক্রিয়া হয়, 4 নম্বর বৈশিষ্ট্য। এরপর 5 নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাববাচ্য সাধারণত যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে হয়, মানে ভাববাচ্যের যে ক্রিয়াটা সেটা সবসময় যৌগিক ক্রিয়ার হয়। আর কি হয়, ভাববাচ্যের যে সমাপিকা ক্রিয়াটা সেটা অনেক সময় হ, যা, চল ইত্যাদি ধাতু যুক্ত হয়। যেমন যাওয়া যাক, খাওয়া হলো, হ ধাতু, এই সমস্ত হ, যা, চল এই সমস্ত ধাতুগুলো যুক্ত হয়ে থাকে ভাববাচ্যের ক্ষেত্রে। মোটামুটি এই 5টা ছিল ভাববাচ্যের বৈশিষ্ট্য। এইগুলো থেকে যে উদাহরণগুলো তোমরা বইয়ে দেওয়া আছে সেখান থেকে করে নেবে, আমি আর ডিটেলসে উদাহরণ দিলাম না, এগুলো খুবই সোজা, এগুলো বইয়েতে দেখলেও তোমরা পেয়ে যাবে। এবার চলো ভাববাচ্যের যে শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগটা আমাদেরকে একটু গুরুত্ব সহকারে জানতে হবে। বন্ধুরা, ভাববাচ্যের শ্রেণীবিভাগে বলবো যে ভাববাচ্যকে 3টে ভাগে ভাগ করা যায়, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। 1 নম্বর হচ্ছে গৌণ কর্ম কর্তা ভাববাচ্য। কি বললাম? 1 নম্বরে গৌণ কর্ম কর্তা ভাববাচ্য। 2 নম্বরে হচ্ছে সম্বন্ধকর্তা ভাববাচ্য, আর 3 নম্বরে হচ্ছে লুপ্তকর্তা ভাববাচ্য। ঠিক আছে, ওগুলো পরে পরে লিখছি। তো প্রথমে যেহেতু গৌণ কর্মকর্তা ভাববাচ্য, এটা বুঝতে হবে যে বুঝতেই পারছো যে এখানে যে কর্তাটা থাকবে সেই কর্তাটা গৌণ কর্ম হিসাবে থাকবে, এবং এই কর্তায় কি কি বিভক্তি যুক্ত থাকবে? কে বিভক্তি, এ বিভক্তি বা অন্তস্থ বিভক্তি যুক্ত থাকবে। আর কি থাকবে? এখানে এই 3টে বিভক্তি থাকবে, এবং এর সাথে কাকে যদি প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করি, তখন সেটার উত্তর পাওয়া যাবে। 3টে উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরো, যদি বলি আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, তোমাকে আসতে হবে, তোমায় বলতেই হবে, তোমায় বলতেই হবে। এখানে দেখো 3টে উদাহরণ ভালো করে লক্ষ্য করো। কি বললাম? যে গৌণ কর্ম কর্তা ভাববাচ্য। নামটা কেন এরকম? সেটা হচ্ছে গৌণ কর্মটা কর্তা হিসেবে ব্যবহৃত হবে। এখানে কর্তা কোনটা? বুঝতেই পারছো, আমাকে যেতে হবে মানে আমি যাব, তার মানে আমি হচ্ছে কর্তা, কিন্তু আমি পদটা বসেছে এখানে গৌণ কর্মরূপে। গৌণ কর্ম কোনটা? আমরা জানি যে কর্মের 2টো কর্ম থাকে, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। গৌণ কর্ম হচ্ছে প্রাণীবাচক কর্মটা, যেমন হচ্ছে রামবাবু শ্যামকে ইতিহাস পড়ান, তাহলে কাকে ইতিহাস পড়ান? শ্যামকে। তাহলে শ্যামকে গৌণ কর্মের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়? এখানেও দেখো আমাকে সাথে কে বিভক্তি যুক্ত আছে, আমি যুক্ত কে? আমাকে। তাহলে এটা গৌণ কর্মরূপে অবস্থান করছে কর্তা, ওই জন্য এটা গৌণ কর্মকর্তা ভাববাচ্য, এর নামটা ওই জন্যই দেওয়া হয়েছে। আর কি বললাম? এর সাথে কে বা এ বা অন্তস্থ বিভক্তি যুক্ত হবে, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেতে হবে। কাকে যেতে হবে? না আমাকে। কাকে বলতে হবে? তো কাকে আসতে হবে? না তোমাকে। কাকে বলতে হবে? না তোমায়। এখানে দেখো কে, কে বা তোমায়, তোমায় অন্তস্থ এ বা অন্তস্থ বিভক্তি যুক্ত হচ্ছে। অর্থাৎ বুঝতে পারলে যে গৌণ কর্মকর্তা কেন বলা হচ্ছে না, কর্তা কারকটাই, কর্তৃপদটাই এখানে গৌণ কর্মরূপে ব্যবহৃত হচ্ছে। আর কি হচ্ছে?
গৌণ কর্মকর্তা ভাব বাচ্চে, সেটা হচ্ছে এখানে ইতে অন্ত অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হচ্ছে এবং ইতে অন্ত অসমাপিকা ক্রিয়াটাই উদ্দেশ্য হিসেবে বসছে। ইতে অন্ত অসমাপিকা ক্রিয়াটা কি না, যে অসমাপিকা ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা শেষে ইতে থাকবে, অন্ত মানে শেষে, অর্থাৎ ইতে শেষে থাকবে। এখানে দেখো যে অসমাপিকা ক্রিয়াগুলো যেতে, আসতে, বলতে, এগুলো সবগুলো শেষেই ইতে আছে। যেতে মানে যাইতে, যা যুক্ত ইতে যাইতে, আসতে মানে আসিতে, আস যুক্ত ইতে, বলতে বল যুক্ত ইতে, এগুলো শব্দ অসমাপিকা ক্রিয়া। ইতে অন্তে অসমাপিকা ক্রিয়া, ইতে শেষে, অন্ত মানে শেষে, শেষে যে অসমাপিকা ক্রিয়াটা ইতে অবস্থায় থাকে সেগুলো এতে বর্তমান আছে এবং এইটাই উদ্দেশ্য, আমাকে যেতে হবে, যাওয়ার কথাটা বলাচ্ছে, এটা উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত করছে এবং এটাই কিন্তু প্রকৃত ক্রিয়ার ভাব এবং এটা বিশেষ্য রূপে কাজ করছে। তাহলে বোঝা গেল গৌণ কর্মকর্তা ভাববাচ্য। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে সম্বন্ধ কর্তা ভাববাচ্য। বুঝতেই পারছো নাম শুনে যে এখানে কর্তাটা সম্বন্ধ পদ রূপে থাকবে এবং সম্বন্ধ পদের যে বিভক্তি হয় র, এর, দের, এই বিভক্তিগুলো যুক্ত হয়ে থাকবে এবং এটা কার প্রশ্নের উত্তরে এর উত্তর পাওয়া যাবে। যেমন যদি বলি যে আমার খাওয়া হবে না, আমার খাওয়া হবে না, এখানে বুঝতে পারছো যে এখানে কর্তা অর্থাৎ আমি হচ্ছে কর্তা, আমির সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে এবং সম্বন্ধ পদ রূপে আছে, র এর বিভক্তি সম্বন্ধ পদের বিভক্তি। আর কি এখানে দেখো আমার খাওয়া, এই যে পুরো অংশটা এটা একটা ইউনিট গঠন করেছে, এটা একটা গুচ্ছ গঠন করেছে আর বাকি অংশটা ক্রিয়াপদে পরিণত হয়েছে। হবে না এটা হচ্ছে ক্রিয়াপদ এবং কার খাওয়া হবে না, কার প্রশ্নের উত্তরে এই ধরনের ভাববাচ্য পাওয়া যায়। আমার খাওয়া হবে না, এখানে মূল বিষয়টা হচ্ছে আমার খাওয়া, আমার সঙ্গে খাওয়ার একটা সম্বন্ধ আছে, ওই জন্য সম্বন্ধ কর্তা ভাববাচ্য, সম্বন্ধ কর্তা ভাববাচ্য নামটা মনে রাখবে। কেন না সেখানে প্রথমে যে কর্তাটা থাকবে সেটা সম্বন্ধ পদ রূপে থাকবে এবং সম্বন্ধ পদ রূপে থাকলে তার সঙ্গে তো একটা সম্বন্ধ থাকতে হবে, আমার সাথে খাওয়ার একটা সম্বন্ধ আছে এবং এই আমার খাওয়া এই দুটো মিলে সম্বন্ধ পদের একটা সম্পর্ক গঠন করেছে এবং এই দুটো মিলে একটা গুচ্ছের সৃষ্টি করেছে। ঠিক আছে, এটাই হচ্ছে সম্বন্ধ কর্তা ভাববাচ্য। দেখো 3 নম্বর হচ্ছে লুপ্ত কর্তা ভাববাচ্য। এটা খুব সোজা, এটা দেখলেই চিনতে পারবে, বুঝতেই পারছো যে এই ধরনের ভাববাচ্যে কর্তাটা লুপ্ত হয়ে যায়, এই ধরনের ভাববাচ্যে কখনোই কর্তা থাকে না এবং এটা লুপ্ত অবস্থায় থাকে। যেমন এই ধরনের উদাহরণ আগেও দিয়েছি যে এবার যাওয়া যাক, এবার যাওয়া যাক, কথাটা বলা হোক, কথাটা বলা হোক, দেখা যাক কি হয়, এইভাবে আমরা বলে থাকি দেখা যাক কি হয়। এই যে এই ধরনের যে বাক্যগুলো এখানে দেখো একটাতেও কিন্তু কর্তা নেই, কর্তা লুপ্ত হয়ে গেছে এবং এই ধরনের কর্তা আগেই বললাম যে উত্তম পুরুষের কর্তা থাকে। এবার যাওয়া যাক, কথাটা বলা হোক, দেখা যাক কি হয়, এগুলো সবই উত্তম পুরুষের কর্তা। তাহলে ভাববাচ্যের 3টে শ্রেণীবিভাগ আমরা পেলাম, সেটা হচ্ছে গৌণ কর্মকর্তা ভাববাচ্য, সম্বন্ধ কর্তা ভাববাচ্য আর একটা হচ্ছে লুপ্ত কর্তা ভাববাচ্য। এই ধরনের যে 3টে ভাববাচ্যের শ্রেণীবিভাগ, এই ধরনের শ্রেণীবিভাগগুলো দেখেও অনেক সময় ভাববাচ্য আমরা চিনতে পারবো, কিন্তু প্রধান সমস্যা যেটা হয় কর্মবাচ্য আর ভাববাচ্য অনেক সময় গুলিয়ে যায়। একই ধরনের বাক্য সেটা কর্মবাচ্য হবে না ভাববাচ্য হবে, এটা আমরা বুঝতে অনেক সময় পারি না। সেটা কিভাবে বুঝবে সেটা আমরা চেষ্টা করব পরপর ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আজকের ভিডিও বুঝতে কারো অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তার প্রশ্নের উত্তর দিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য।